বারের বার কলিং বেলের আওয়াজটা কানে আসবার পর বোধিধস্ত নেশাতুর অবস্থায় হাতে একটা সিগারেট নিয়ে টলতে টলতে দরজাটা গিয়ে খুলল। দরজার ওপারে একটা মেয়ে হাতে খাবারের বক্সটা নিয়ে দাঁড়িয়ে বিচলিতভাবে তাকে উদ্দেশ্য করে বলছে, সরি স্যার, 15 মিনিট লেট হয়ে গেছে। আই এম এক্সট্রিমলি সরি। কথাগুলো কানে ঢুকলেও চোখে যেন সব ঝাপসা দেখাচ্ছে। ওদিকে রুমের ভেতর থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে এলো। সেই কণ্ঠস্বর সেই ফুড ডেলিভারি দিতে আসা মেয়েটার কানেও পৌঁছালো। কাম অন জাঙ্কুক, কাম অন, আই নিড মোর। আসছি বেবি, আসছি, জাস্ট আ মিনিট। মাথার ঠোঁটে উত্তরটা দিয়ে জাঙ্কুক এবার দরজার ওপারে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে একটু রুড ভাবেই বলল, ব্যাড ম্যানার্স, ভেরি ব্যাড ম্যানার্স। আই হেট দ্যাট পাঞ্চুয়ালিটি। সরি স্যার, আসলে আমার স্কুটিটা। পুরোটা বলতে দিল না মেয়েটাকে জাঙ্কুক। তার বলবার মাঝেই সে বলল, আই অলসো হেট এক্সকিউজেস। দাও খাবারটা। মেয়েটি খাবারের বক্সটা জাঙ্কুকের হাতে বাড়িয়ে দিয়ে চট করে পকেট থেকে সেলফোনটা বের করে। কাইন্ডলি স্যার, যদি আমার সার্ভিস কেমন এখানে এই স্টার দিয়ে জানিয়ে দেন তো উপকার হয়। এবার হো হো করে হাসলো জাঙ্কুক, মাতালে হাসি। মেয়েটা তো ভয় পেয়ে গেল প্রায়। এত বাজে সার্ভিস দিয়ে তুমি আবার স্টারের আশা করছো? বললাম তো স্যার, স্কুটিটা থাক। কই দাও ফোনটা। জাঙ্কুক হাতের সিগারেটটায় একটা লম্বা টান দিয়ে মেয়েটির ফোনের ওই অ্যাপসটাই 1 স্টার দিয়ে ফোনটা ফিরিয়ে দিল। সিগারেটের স্মেল টের সহ্য হয় না। নেহাত কাস্টমার নয়তো মুখের ওপর কিছু একটা বলেই বসতো। স্যার, মাত্র একটা স্টার দিয়েছেন। আই এম ভেরি সরি স্যার, আমার চাকরিটা চলে যাবে স্যার, প্লিজ স্যার। জাঙ্কুক টের মুখের ওপর দরজাটা বন্ধ করে দিল। আর কি উপায় নেই, বসের কাছে ধার শুনতেই হবে। এটা ভাবতেই সে নিরাশ চোখে ফিরে গেল। পরদিন অফিসে সত্যিই তে একটা ওয়ার্নিং পেল। ফের যদি এমনটা হয় তাহলে তারা চাকরিটা থাকবে না। সেদিন অফিসে ছাড় খাওয়ার পর ডিউটির শেষে ওই অফিসেরই আর এক ডেলিভারি গার্ল, যার সাথে তের একটু ভাব আছে, সে জিজ্ঞেস করলো, কি হয়েছিল রে কাল? তুই তো টাইমেই বেরোলি তাহলে? আর বলিস না, স্কুটিটা এমন বিগড়ে গেল রাস্তায়। কত লেট করেছিলি? বেশি না রে, 15 মিনিট হবে। তাহলে তুই কিছু বললি না কাস্টমারকে? যে যাকে ডেলিভারি দিতে গিয়েছিলাম সে তো পুরো মাতাল অবস্থায় ছিল, আবার রুমে মেয়েও ছিল একটা মনে হলো। তাই আর ঠিক অমর সময় সেলফোনে কল এলো তের, অফিসের কল। হ্যালো, বলছি তুমি একবার আসতে পারবে? একটা আর্জেন্ট অর্ডার এসে গেছে। সবাই তো বেরিয়ে গেছে, তুমি এক্সট্রা 200-র মতো পেয়েও যাবে। 200 টাকা? বাবার প্রেসারের ওষুধটা এসে যাবে। তাই সে আর 7-5 না ভেবে শরীর টায়ার্ড থাকা সত্ত্বেও হ্যাঁ বলে দিল। ওই আমাকে যেতে হবে, 200 টাকার কেস আছে বুঝলি। তা বলে আরে অন্যদিন বসবো, সরি সরি। তে অফিসে পৌঁছে বুঝে নিল কোন দোকান থেকে খাবারটা কালেক্ট করতে হবে আর কোথায় ডেলিভারি করতে হবে। কিন্তু ঠিকানাটা দেখে কপালে হাত, এই তো আগের দিনের সেই ফ্লাইটে। উপায় নেই, যেতে হবে তবুও। বেরিয়ে পড়লো। আর তের কপালটা আগের দিনের মতোই খারাপ। আগের দিন স্কুটি বিগড়ালো, সেদিন আবার রাস্তায় র্যালি জ্যাম। 20 মিনিট দেরির পর সে যখন গিয়ে দরজায় টোকা দিল, সেদিনের দৃশ্য আরো ভয়ঙ্কর। ছেলেটার গায়ে পোশাক নেই, শুধু নিচের দিকে একটা হাফ প্যান্ট আর হাতে মদের গ্লাস। থেকে ঘোলা চোখে দেখেই, তুমি আগের দিনের মেয়েটা না? আজও লেট? কে তোমায় চাকরিতে রেখেছে বলো তো? টাইম মতো ডিউটি করতে পারো না? সরি সরি, আজ ওই সেক্টর 5 এর রাস্তায়। রাখো তোমার সেক্টর 5 এর রাস্তা। আজও তোমার ওই ফোনে স্টার দিতে হবে তো? তাও তো 0 স্টার দেবো, আর নিচে লিখেও দেবো তোমাকে বের করে দিতে চাকরি থেকে। স্যার প্লিজ এমন করবেন না। জাঙ্কুক কিন্তু তের কোনো কথা শুনলো না। খাবারটা হাতে নিয়ে তার ফোনের ওই অ্যাপসে পুয়ার সার্ভিস ইত্যাদি লিখে তার মুখের উপর দরজাটা বন্ধ করে দিল। তে সেদিন বুঝতে পেরেছিল পরদিন সেই চাকরিটাও আর থাকবে না তার। বিষণ্ণ মনে একটা একটা করে পা ফেলতে ফেলতে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। ওদিকে জাঙ্কুকের রুমে ততক্ষণে পরিবেশ অশান্ত। সেদিন ওর রুমে যে মেয়েটা ছিল সে মেয়েটা জাঙ্কুকের উপর চড়াও হয়েছে। কেননা জাঙ্কুক যে খাবারটা অর্ডার করেছিল তাদের জন্য সেটা ছিল অতি জঘন্য। নেশাতুর অবস্থায় জাঙ্কুকেরও মেজাজ গেল চড়ে। সে টলতে টলতে দরজার বাইরেটাই এসে ব্যালকনি দিয়ে দেখতে চেষ্টা করলো সেই মেয়েটা চলে গেছে কিনা। ভাগ্যক্রমে তার দেখাও পেয়ে গেল। হেই কাম হিয়ার। তে তো জাঙ্কুকের চোখ মুখ দেখে ভয় পেয়ে গেল। তাও সে উপরে উঠে এলো। সে উঠে এসে দেখলো জাঙ্কুকের ফ্ল্যাটের দরজা খোলা। আরো দেখলো দরজার ওপারে একটা মেয়ে জাঙ্কুকের উপর চেঁচাচ্ছে। কি বলবে ভেবে না পেয়ে তে খোলা দরজাতে টোকা দিল। ভেতরের মেয়েটার চোখ পড়লো তের দিকে। তাকে দেখেই বলে, জাঙ্কুক কে এটা? তবে আছাড় রাত কি এর সাথে প্ল্যান ছিল নাকি তোমার? সেই জন্য? আরে না, রুমের ভেতরের ওই মেয়েটা যা পোশাক পরে আছে সেটার দিকে তাকানোই যায় না। তে তাই মাথা নিচু করেই দাঁড়িয়ে রইল। জাঙ্কুক তার দিকে এক
প্লেট খাবার নিয়ে এগিয়ে এসে বলে, হেই লুক হিয়ার, এত বাজে খাবার সার্ভিস করো তোমরা? এত লেটে ডেলিভারি দাও, তার উপর আবার খাবারটাও খারাপ। আজ লেট হয়েছে সেটা আমার ভুল, কিন্তু খাবারের ব্যাপারে আমি কিচ্ছু জানি না স্যার। টাকাগুলো কি করতে তোমরা নাও? হ্যাঁ, এখন কি খেয়ে রাত কাটাবো আমরা? স্যার আপনি আমাকে কিছু টাকা দিন, আমি যেভাবে হোক খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। অবশেষে তে নিজের চাকরি বাঁচাতে অত রাতে নিজের স্কুটি করে শহরের এদিক ওদিক খুঁজে চাঙ্কুকের জন্য খাবার নিয়ে এসে দিল। যে এক্সট্রা 200 টাকার জন্য সে খাবার ডেলিভারি করতে এসেছিল, হিসেব করে দেখলো সেই টাকা তার পেয়েও কাজে আসবে না। পরদিন সকালে ঘুম থেকে চাঙ্কুক উঠে কাজের মাসি এসেছে ফ্ল্যাটের দরজা খুলতে গিয়ে একটা মেয়েদের চুলের খোপায় যে গার্ডার দেয় সেই গার্ডার মেঝে থেকে পেল। এমন গার্ডার তো কেউ পরে না, তার রুমে যে সব মেয়েরা আসে, তবে তা কার? ভাবতে ভাবতে তের কথা মনে পড়লো। আর মনে পড়া মাত্র তার এটাও খেয়াল পড়লো আগের রাতের ঘটনাগুলো। সত্যি তো, মেয়েটার দোষ কি ছিল? খাবার তো অন্য দোকান থেকে পার্সেল হয়, তাও মেয়েটা নিজের ডিউটির বাইরে গিয়ে তাদের জন্য পুনরায় খাবার এনে দিয়েছে। খানিক অনুশোচনা হলো তার, একটা সরি বলার প্রয়োজন আছে। তাই সেই রাতে এক ফোঁটাও ড্রিঙ্ক করলো না, খাবার অর্ডার করে অপেক্ষা ছিল। কিন্তু সেই দিন আর সেই মেয়েটি এলো না। চাঙ্কুক তার নাম জানে না, এমনকি চেহারার বিবরণটাও ঠিকমতো দিতে পারবে না। থাকে তো মাতাল হয়ে। এইভাবে পর পর 3 দিন এলো না সেই মেয়েটা। ঠিক তার পরের দিন ড্রিঙ্ক করেছে আর সেই মেয়েটা ডেলিভারি দিতে দরজায় হাজির, আর একদম সময় মতো। সেদিন চাঙ্কুকের রুমে আর কেউ ছিল না, নেশায় চোখ ঘোলাটে, ভালো করে দেখতে পারছে না, তাও থেকে চিনতে পারলো। এই যে তুমি 3 দিন কোথায় ছিলে? খাবার দিতে আসোনি কেন? স্যার আমার মর্নিং শিফট ছিল, তাই জন্য। 3 দিন তোমার জন্য খাবার নষ্ট হচ্ছে, সেটা কি তুমি জানো? সরি স্যার, আমি বুঝলাম না। আমার জন্য মানে আমি তো আসিনি। হ্যাঁ তোমার জন্য, আমি দুজনের খাবার অর্ডার করেছিলাম যে তুমি আসবে। তোমার একটা আর আমার একটা, কিন্তু তুমি। তে তো চাঙ্কুকের কথা কিছুই বুঝতে পারছে না, ভাবলো নেশা করে ভুলভাল বকছে। আচমকা একটা ব্যাপার হলো, তখন যেটার জন্য সে একেবারে প্রস্তুতি ছিল না। চাঙ্কুক কান ধরে মাটিতে বসে পড়ে। আই এম ভেরি সরি ম্যাডাম, আমার ভুলের জন্য আপনাকে আমার খাবার এনে দিতে হয়েছে আগের দিন রাতে। ঠিক অমন সময় হলো কি, একটা মেয়ে এসে হাজির সেই ফ্ল্যাটের দরজার সামনে। সেই মেয়েটা তের সামনে চাঙ্কুককে কান ধরে হাঁটু গেড়ে বসে থাকতে দেখে বলে উঠলো, কি করছো কি তুমি চাঙ্কুক? চাঙ্কুক কান ধরা অবস্থাতেই, এই তুই কে রে? আরে আমি আয়ু। যা তুই। মানেটা কি? নিজে ফোন করে ডেকে। চাঙ্কুক এই কথার কোনো উত্তর না দিয়ে পকেট থেকে টাকা বের করে আয়ুর দিকে বাড়িয়ে দিয়ে, এই জন্যই তো আসিস, চা এবার চুপচাপ পালা। আয়ু চলে গেল কটমট করে একবার তের দিকে তাকিয়ে। চাঙ্কুক আবার শুরু করলো কানটা ধরে, সত্যি আমি দুঃখিত, তোমার সাথে প্রথম দিন থেকে খারাপ ব্যবহার করেছি। তে কি বলবে, বোঝাতে গিয়ে কোনো লাভ নেই, তাই সে বলল, আচ্ছা ঠিক আছে স্যার, আমি কিছু মনে করিনি। খাবারটা এবার নিন, আমায় বাড়ি যেতে হবে। না, তোমাকে বাড়ি ফিরতে হবে না, তুমি আজ আমার সাথে বসে খাবে, আমি তবে শান্তি পাবো। এইসব কথা শুনে তের ভয় হলো। মতলব কি তার? কি বলছে? এমনিতেই চাঙ্কুকের স্বভাব চরিত্র সম্পর্কে তো সে ওয়াকিবহাল। প্লিজ ভেতরে এসো না। না স্যার, আপনি খাবার নিন, আমাকে ফিরতে হবে। আমাকে বিশ্বাস হচ্ছে না তোমার, তাই না? না হওয়ারই কথা জানি, এমন মদ্যপ, তার উপর রুমে অন্য মেয়ে নিয়ে আসার ছেলে, কেই বা বিশ্বাস করবে আমাকে? ব্যাপারটা ওটা না। কিছু একটা বলতে গিয়ে আর না বলে তে খাবারের প্যাকেটটা চাকুকের সামনে রেখে দিয়ে বেরিয়ে যেতেই যাবে। এটা কি আপনার? তে পেছন ফিরে দেখলো চাকুকের হাতে তার খোপা সেই লাল রঙের প্রিয় গার্ডারটা। আপনি এটা কোথায় পেলেন? হয়তো আগের দিন কোনো কারণে তোমার খোপা থেকে খুলে পড়েছে, তা রেখে দিয়েছেন যে ফিরিয়ে দেব বলে। বেশ, দিন তাহলে। চাঙ্কুক হাতটা বাড়িয়ে থেকে তার গার্ডারটা ফিরিয়ে দিয়ে বলল, আমি কিন্তু সত্যি আজ আমাদের দুজনের জন্য খাবারটা অর্ডার করেছি। আমি তো বলিনি, তাছাড়া আপনি অনেক বড় মানুষ, আমি খুব সাধারণ একজন মেয়ে, ফুড ডেলিভারির কাজ করি মাত্র। আপনার সাথে বসে খাবার খাওয়ার যোগ্যতাই আমার কুলোবে না স্যার, সরি। রাগ করে আছেন? আপনার সাথে দুর্ব্যবহার করেছি বলে? রাগ অভিমান এসব আমাদের জন্য না, তাছাড়া আমি তো সত্যি কাজে গাফিলতি করেছিলাম, আপনার জায়গায় অন্য কেউ হলেও হয়তো। যাই হোক, আমার দেরি হচ্ছে, আমাকে বাড়ি ফিরতে হবে বলে তে তার সেলফোনটা পকেট থেকে বের করে। আজকে অন্তত 1 স্টার দেবেন না প্লিজ, আমার ফ্যামিলিটা তাহলে পথে বসবে চাকরিটা গেলে। চাঙ্কুক তখন তের সেলফোনের ওই অ্যাপসে 5 স্টার দিয়ে দিল এবং নিচে লিখে দিল, ভেরি ইমপ্রেসিভ, থ্যাংক ইউ সো মাচ স্যার এতটা করুণা করার জন্য। তাহলে এবার আমায় একটু করুণা করো, খাবারটা আমার সাথে খেয়ে যাও, আমার মনে একটা খারাপ লাগা কাজ করছে, প্লিজ। কেন এমন ভাবে বলছেন স্যার? বললাম তো। আচ্ছা
আচ্ছা বেশ, ফ্ল্যাটে বসতে অসুবিধা হলে বাইরের ওই পার্কিং লং এর পাশে ফাঁকা জায়গাটা বসতে আপত্তি হবে না নিশ্চয়ই। তে ভারী সমস্যায় পড়লো। একে তো চাঙ্কুককে তার ঠিক ভালো মানুষ বলে মনে হয় না, আবার সে এমন যাচাযাচি করছে। তারপর এও ভাবলো যে যদি না খাই তাহলে যদি, আচ্ছা বেশ চলুন, কিন্তু জাস্ট একটুখানি খাবো। চাঙ্কুক রুমের ভেতর থেকে একটা জলের বোতল, দুটো প্লেট নিয়ে রুম লক করে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। তারপর সেই পার্কিং লনের পাশের ফাঁকা জায়গাটায় দুজনে বসলো। তের কেমন যেন একটা অস্বস্তি কাজ করছিল নিজের ভেতরে, যতটা তাড়াতাড়ি চাই ওখান থেকে বেরিয়ে যেতে। কিন্তু চাঙ্কুক নিজেই দুটো প্লেটে বিরিয়ানি সাজালো এবং একটা তের দিকে এগিয়ে দিল। আমি এতটা খেতে পারবো না, আমার দেরি হচ্ছে। দেরি হচ্ছে বলে খাবেন না? আস্তে আস্তে এক এক করে সব গাড়ি পার্কিং এর জায়গায় গাড়ি পার্ক করে তাদের দিকে তাকিয়ে তাকিয়ে যে যার রুমের দিকে যাচ্ছে। তাদের চোখের ভাষায় তে বুঝলো যে চাঙ্কুককে তারা কেউই ভালো চোখে দেখে না। কি দেখছেন, শুরু করুন। আরে ওরা অমন দেখবে, আসলে আমি ছেলেটা তো আর তেমন একটা ভালো না। চাঙ্কুকের এই সরলতাটুকু তেকে বেশ ছুঁয়ে গেল। দুজনে খেতে শুরু করেছে। অমন সময় কোথা থেকে একজন বৃদ্ধা গায়ে চড়া জীর্ণ একটা শাড়ি চাঙ্কুককে দেখতে পেয়ে এগিয়ে এসে, চাঙ্কুক বাবা, মা তুমি এখানে, খেয়েছো? বৃদ্ধার শুকনো মুখে নীরবতা দেখে চাঙ্কুক বুঝলো কিচ্ছু খায়নি। এখানে এসো, বসো আমার কাছে। বৃদ্ধাটি চাঙ্কুকের কাছে এসে দাঁড়াতে চাঙ্কুক নিচের হাতে করে একটু বিরিয়ানি বৃদ্ধার মুখের দিকে বাড়িয়ে দিল। এ আমি খাবো কি করে বাবা, তুই খা বলে চাঙ্কুকের মাথায় একবার হাত বুলিয়ে দিল বৃদ্ধা। তোমার কি টাকা ফুরিয়ে গেছে? আসুনি কেন তাহলে? এসেছিলাম কাল, ওই দারোয়ান ঢুকতে দেয়নি। কেউ বলে চাঙ্কুক দারোয়ানের দিকে ফেরে। এই ছোট্টু, এদিকে আয়। ছোট্টু এগিয়ে আসতেই, তুই আমার মাকে আমার কাছে আসতে দিসনি কেন? ভবিষ্যতে কখনো যেন এমনটা না হয়। হ্যাঁ, আর শোন, এখানে এখন কাছে পিঠের মধ্যে কোথাও ভাত বা রুটি পাবি? সামনে বাদিকে একটা ছোট দোকান আছে, কিন্তু আমি তো গেট ছেড়ে যেতে পারবো না, বাবুরা সব আসছে। ঠিক তখনই ডাক পড়লো ছোট্টুর। সে দৌড়ালো আসছি স্যার বলে। রাস্তার বাদিকে তো? চেঁচিয়ে আর একবার জেনে নিল চাঙ্কুক। হ্যাঁ সামনেই। চাঙ্কুক উঠে গেল আর যাওয়ার আগে তেকে বলে গেল, একটু ওয়েট করো, আমি আমার মায়ের জন্য খাবারটা নিয়ে আসি। তে দেরি হচ্ছে দেখে উঠতে পারলো না। চাঙ্কুক চলে গেল। যেতেই তে সে বৃদ্ধাকে প্রশ্ন করলো, আপনি ওনার মা? তাহলে ও আমার নিজের ছেলের থেকেও বেশি কিছু রে মা। আমি তো রাস্তায় এক ভিখিরি, ও আমায় মা বলে ডাকে। ও আছে বলে আমি এখনো। যাকে আমার কথা ছাড়, তুই কে মা? এত লক্ষ্মীমন্দর মেয়ে, ওকে ভালোবাসিস নাকি? তে বৃদ্ধার ওই প্রশ্ন শুনে একটু অপ্রস্তুতে পড়লো। কি জবাব দেবে এটার? না মা, আমি ওনাকে খাবার দিতে আসি। রান্না করে বাড়ি থেকে? না মা, আসলে আমি তোমায় কিভাবে যে বোঝাবো, আর বোঝাতে লাগবে না, আমি খুব বুঝেছি। ছেলেটার কেউ নেই, বড় ভালো মনের, ওকে খেয়াল রাখিস, ও তোকে সুখী রাখবে। চাঙ্কুক খাবার নিয়ে ফিরে এলো। তে তার জন্য না খেয়ে অপেক্ষা করছিল। সে এসে প্রথমেই তার পাতানো মাকে নিজের হাতে খাইয়ে দিল। তে তা দেখে মনে হলো যে চাঙ্কুকে সে মাতাল অবস্থায় অন্য মেয়ের সাথে রুমে দেখেছে। সেই মানুষটা আর এই মানুষটার মাঝে কতখানি তফাৎ। মাকে খাওয়াতে খাওয়াতে চাঙ্কুক বলল, তুমি খাও না? ঠিক আছে, মাকে খাইয়ে নাও, একসাথে খাওয়া যাবে। তের উত্তরে চাঙ্কুক মনে মনে খুশি হলো। সে যেসব মেয়েদের সাথে সময় কাটিয়েছে এতদিন, তারা শুধু নিজের স্বার্থে তার কাছে এসেছে। আর এই তে কতটা সরল। খাওয়া শেষে বৃদ্ধাটি উঠে পড়লো। তিনি কি যেন চাঙ্কুকের কানে কানে বললেন। চাঙ্কুক তা শুনে হাসলো। তারপর সে পকেট থেকে টাকা বের করে বৃদ্ধাকে দিতে বৃদ্ধা টাকাটা নিয়ে চাঙ্কুকের গালে একটা চুমু খেয়ে বলল, পৃথিবীর সব সন্তান যেন তোর মতনই হয় রে বাবা। বৃদ্ধা চলে যাবার পর দুজনে খেতে আরম্ভ করলো। তে আর প্রশ্নটা না করে থাকতে পারলো না। কি বললেন আপনাকে আপনার মা? আপনি যে হাসলেন? ও কিছু না, বলুন না। মা বললেন মেয়েটা ভীষণ ভালো, আগলে রাখ, যেতে দিস না। কথাটা শুনে তেও খানিক লজ্জা পেল। তবে পুরুষের চোখের লজ্জার মধ্যে একটা আলাদাই নেশা আছে। সেই নেশা সেই মুহূর্তে হয়তো তের চোখেও লাগতে শুরু করেছিল। কিছুক্ষণ দুজনেই নীরব রইল। তারপর তে বলল, আমি এতটা খাবো না, নষ্ট হয়ে যাবে খাবারটা, খারাপ লাগছে ভেবে। আমার ভীষণ খিদে পেয়েছে, আমাকে দিয়ে দাও যতটা পারবে। তের একটু কিন্তু বোধ হলো। নিজের এটো খাবারটা তাকে তুলে দেবে, যতই হোক। কি হলো, দাও। নেবেন না মানে আমার পাতের খাবার জানো না, খাবার নষ্ট করতে নেই। অজ্ঞতা, আর কি করা যায়। তে কিছুটা খাবার চাঙ্কুকের পেটে তুলে দিল। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছেন?
আমার মা, বাবা আর ভাই। আপনার? জাঙ্কুকের এই প্রশ্নটা শুনে কেমন জানি চেহারার মধ্যে এক উদাস ভাব কিছুটা মুহূর্তেই ফুটে উঠল। বাড়িতে কেউ নেই, তবে পৃথিবীতে অনেক আত্মীয় পরিজন আছে। আপনি একা? একা কই, যেদিন কেউ না থাকে ওইদিন মদের বোতলটা। আর কেন এত মদ খান? সরি, ব্যক্তিগত প্রশ্ন করে ফেললাম, কিছু মনে করবেন না। জানি না, এক একটা সময় আমি থাকি না, বড্ড একা লাগে তখন। আর এই যে বললেন একা না, তাও খাওয়া শেষ হলো দুজনের। জাঙ্কুক নিজেই দুজনের প্লেটগুলো তুলে ডেকে বলল, একটু অপেক্ষা করো, আমি আসছি। একা ফিরতে হবে না। তেরও ভয় হচ্ছিল একা ফিরবে কি করে, তাই নিয়ে। তাই আর না করলো না। কয়েক মিনিট পর জাঙ্কুক একটা বাইক নিয়ে বেরিয়ে এলো। এসে তার সামনে দাঁড়িয়ে বলল, চলো, আমি পেছন পেছন যাচ্ছি তোমার স্কুটির। তে স্কুটি ছাড়লো, জাঙ্কুক তার পিছু নিল। যাওয়ার সময় ছোট্টুকে বলে গেল, আমি ফিরবো, অপেক্ষা করিস। রাস্তায় সেদিন অত রাতেও বেশ ভিড়। রাতে এমনিতেই যে কোনো গাড়ি একটু স্পিডে যায়। জাঙ্কুক তে ডান দিকে এলো। পাশে আসতেই তে এবার একটা প্রশ্ন করলো, কখনো রাতে একা কোথাও গেছেন বাইক রাইড করে? অনেকবার, ইনফ্যাক্ট একবার এমনও হয়েছে যে রাতে ফিরে আসিনি। আমার কখনো যাওয়া হয়নি, বলা যায় এটাই প্রথমবার। আচ্ছা, তুমি হঠাৎ এই চাকরিতে এলে কেন? এই তো ভীষণ চাপের। বাবার এখন আর রোজগার নেই, ভাইটাও কলেজে পড়ছে, এত খরচ। তাহলে কোনো অফিসিয়াল ওয়ার্ক করতে? কিছু যদি না মনে করেন, পড়াশোনা কত দূর? এমএ পাস। এত পড়াশোনা করে যে কোনো অফিসিয়াল কাজ পেয়েই যেতে স্বাচ্ছন্দ্যে। আজকাল এত সহজে কোনো কিছুই হয় না। এমন সময় রাস্তায় হঠাৎ দুজনেরই চোখে পড়লো একটা কুকুর অ্যাক্সিডেন্ট হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। দাঁড়িয়ে পড়লো দুজনেই। জাঙ্কুক অস্থির গলায় বলল, জল আছে তোমার কাছে? হ্যাঁ, এই যে। কুকুরটার পায়ে যেখানটায় বেশি রক্ত পড়ছে সেখানটায় জল দিয়ে পরিষ্কার করলো জাঙ্কুক। তারপর কিছু একটা খুঁজছিল যাতে ওর পাটা বেঁধে দেওয়া যায়। কি খুঁজছেন? বাঁধার কিছু একটা যদি পাওয়া যেত। তের খেয়াল পড়লো তার ব্যাগে একটা ওড়না আছে। সে সেটা বের করে জাঙ্কুকের হাতে দিল। সেটা নিয়ে কুকুরটার পা বেঁধে দিতে দিতে তের দিকে একবার ফিরে সে বলল, থ্যাংক ইউ, ওয়েলকাম। কিন্তু একে এভাবে ছেড়ে দিলে তো হবে না, আঘাত তো বেশ গুরুতর। হ্যাঁ, কিন্তু বাইকের পেছনে নিয়ে যাব কিভাবে? সেটাই তো। এক কাজ করলে হয় না, ওই দোকানটার সামনেটাই আমি আমার বাইকটা রেখে দিচ্ছি। তোমার স্কুটির পেছনে নিয়ে যদি ওকে বসি তাহলে আপত্তি আছে? তে না বলতে পারলো না কুকুরটার অবস্থার কথা ভেবে। জাঙ্কুক কুকুরটাকে কোলে নিয়ে তের স্কুটিতে উঠে বসলো। তারপর দুজনে হসপিটাল খুঁজতে লাগলো। কিছুটা যাওয়ার পর আচমকা রাস্তায় একটা গর্তে তের স্কুটিটা সামান্য টলমল করে উঠলো। জাঙ্কুক না চাইতেই তের পিঠের উপর স্পর্শ করে বসলো। আর করা মাত্রই সরি। জাঙ্কুকের হাতটা যখন তের পিঠ স্পর্শ করেছিল তখন তের বুকের ভিতর কেমন যেন বিদ্যুৎ খেলে গিয়েছিল। কই, কত মানুষের সাথেই তো তার অজান্তে স্পর্শ হয়ে যায়, এমন অনুভব তো আগে কখনো হয়নি। হসপিটালে কুকুরটির চিকিৎসা করানোর পর জাঙ্কুক ও তে দুজনেই কুকুরটাকে নিয়ে বাইরে গেল। জাঙ্কুক ঘড়ির কাঁটা দেখে বলল, অনেক দেরি হয়ে গেছে তোমার, আমার জন্য সবটা হলো। ঠিক আছে, আপনার তো এতে দোষ ছিল না। তাছাড়া রাস্তায় আমিও যদি ওকে এমন অবস্থায় দেখতাম তাহলে আমিও এটাই করতাম। কথাটা বলতে বলতে দুজনে স্কুটিতে উঠলো। জাঙ্কুক এবার ড্রাইভ করছে। তের কোলে কুকুরটি ঘুমিয়ে পড়েছিল। তে জাঙ্কুকে রাস্তা দেখিয়ে নিয়ে চললো। তে যেতে যেতে নিজের খেয়ালে যেন হারিয়ে গেল। আজকের দিনটা সে কখনো ভুলবে না। কোথা থেকে কি সব হয়ে গেল, তার উপর অত রাতে একটা ছেলের সাথে। এতটা বিশ্বাস তার কিভাবে জন্মালো তার প্রতি? তবে কি না, তা কি করে হয়? ছেলেটার চরিত্রের একটা দিক আলোকিত হলেও তো আর একটা দিক ভীষণভাবে অন্ধকার। আচমকা জাঙ্কুকের প্রশ্নে তের অন্যমনস্কতা ভেঙে গেল। তুমি একদম অন্যরকম, জানো? কি বললাম? তুমি একদম অন্যরকম, সবার থেকে আলাদা। তে এই কথার কোনো উত্তর করলো না, চুপ থাকলো। রাগ করলে? কিছু কি খারাপ বললাম? আরে না, তাহলে কোনো উত্তর দিলে না যে? সব প্রশ্নের কি উত্তর থাকতে হয়? তা নেই, কিন্তু তোমার সাথে কাটানো এই সময়টা আমার আজীবন মনে থাকবে। মনে রাখবার মতো কিছু কি হয়েছে? তুমি সত্যি করে বলো তো, তোমার মনে থাকবে না? সময়ের সাথে সাথে মানুষ সবকিছুই ভুলে যায়, শুধু কিছু কথাই থেকে যায়। তবে একটা কথা বলতে পারি, আপনাকে আজ একেবারে অন্য একটা মানুষ দেখলাম। সেটা হয়তো তোমারই সান্নিধ্যে। না, আসলে এটাই আপনি। নিজেকে খুঁজে বেড়াচ্ছেন সারাক্ষণ। যতটা মনে হলো জাঙ্কুক কিছু একটা বলতে গিয়েও নিজেকে সামলে নিয়েছিল। তে তা বুঝেও না বোঝার মতো করে নীরব রইল। তে বাড়িতে চলে এসেছে, এবার বিদায়ের পালা। স্কুটি থেকে নামবার আগে তে খাটো গলায় জাঙ্কুককে বলল, এখানে আর কোনো কথা বলবেন না, আশেপাশে কেউ জেনে গেলে বুঝতে পারছেন তো। জাঙ্কুক স্কুটি থেকে নেমে কুকুরটাকে কোলে নিয়ে
টেকে তার স্কুটিটা দেওয়ার সময় কুকুরটার ঘুম ভেঙে গেল। সে তার অসুস্থ পাটা দিয়েই তের হাতটা চেপে ধরলো, যেন তাকে যেতে দিতে চায় না। মায়া, এই মায়া জিনিসটা বড় খারাপ। এই অল্প কিছুক্ষণে কুকুরটার ওপরও তের মায়া জন্মে গেছে, আর কুকুরটারও। তাও জাঙ্কুক তাকে কোলে নিয়ে ফিসফিসিয়ে বলল, দেখছো তো, ছাড়ছে না তোমাকে। কাল পারলে একবার এসো, ওর ভালো লাগবে। আপাতত আমার কাছে নিয়ে গিয়ে রাখছি ওকে। তে হ্যাঁ বা না কোনোটাই জবাব দিল না, শুধু তার স্কুটিটা জাঙ্কুকের দিকে এগিয়ে দিয়ে বলল, যাবেন কি করে? ওকে সামনেটাই বসিয়ে নিয়ে চলে যান। কিন্তু কাল তো তোমার ডিউটি আছে। ও আমি ম্যানেজ করে নেব। বিদায়ের সময় হঠাৎ তে পিছু ফিরে তাকালো একবার। অন্ধকার আলোয় দুজনের দৃষ্টি বিনিময় হলো। চোখের ভাষা যেন তখন অনেক কিছুর ইশারা করছে দুই পক্ষ থেকেই। মায়াটা কি তের শুধু কুকুরটার উপরেই, নাকি নিজের মনের অজান্তে জাঙ্কুকের উপরেও? সেদিন রাতে বাড়ি ফিরে তে মাকে জানালো রাতে ডেলিভারির চাপ ছিল, তাই লেট হয়েছে। কিন্তু বিছানায় শোবার পর থেকে তার দু চোখের পাতা যেন এক করতে পারছিল না সে। বারবার জাঙ্কুকের হাসি মুখটাই তার চোখের উপর ভেসে উঠছিল। জাঙ্কুকেরও অবস্থা এক। যে ছেলে নেশা আর নতুন নতুন মেয়ে ছাড়া থাকতেই পারে না, তারই বা হঠাৎ করে কি হলো? এই কোন নতুন নেশায় জড়ালো সে? তবে কি পরদিন সন্ধ্যায় জাঙ্কুকের রুমের কলিং বেলটা বেজে উঠতেই সে টলতে টলতে দরজার দিকে এগিয়ে গেল, হাতে সিগারেট আর মদের গ্লাস। সে আবার নেশা করেছে। দরজায় তের মুখটা দেখে তার যেন নেশা চমকে গেল। তে বেশ ভালো মেজাজে এসেছিল কুকুরটাকে দেখতে আর স্কুটিটা ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু জাঙ্কুকের অমন অবস্থা দেখে তার মেজাজ চড়ে গেল। সে সঙ্গে সঙ্গে দরজা থেকে ফিরে আসতে উদ্যত হলে জাঙ্কুক তাকে বাধা দিতে গেল। সরুন সরুন বলছি, যেতে দিন, আমার স্কুটির চাবিটা দিন। ভেতরে আসবে না তুমি? ভেতরে যাওয়ার মতো অবস্থায় আছেন আপনি? প্লিজ রাগ করো না, ওর সাথে একবার দেখা করে যাও। না, আমি কিছু শুনতে চাই না। শুনতে হবে আপনাকে। বাধ্য নাকি আমি? একদিন ভালো ব্যবহার করেছি বলে যা খুশি। এসো না ভেতরে, আমি বলছি অনেক কথা আছে। না, কোনো কথাই নেই। এমন মাতাল মানুষের সাথে আমার কোনো কথা থাকতে পারে না। আমি ইচ্ছে করে মদ খাইনি আজ। ইচ্ছে করে না তো কি, মদ সবাই ইচ্ছে করে খায়। এরপর আবার হয়তো কোনো মেয়ে, বিশ্বাস করো আমি বাধ্য হয়েছি খেতে। কিসের বাধ্যতা? হ্যাঁ, যে মদ খেতে হবে? আমি কাল সারা রাত ঘুমোতে পারিনি তোমার কথা ভেবে। আমি পাগল হয়ে যাচ্ছি। কেন? কি এমন করেছি আমি যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি? কি নেশার ঘরে জানাই তাই বলছেন, তাই না? সত্যি বলছি তেইহং, আমি জীবনে কখনো এত ফ্রি, এতটা ভালো থাকিনি। সে আপনি জানেন, ভালোবাসা এত সহজ না। আমার সময় রুম থেকে কুকুরটা ঘোরাতে ঘোরাতে তের পায়ের কাছে এসে দাঁড়ালো। তের তাকে দেখে মায়া হলো। সে কুকুরটার গায়ে হাত বুলিয়ে দিতে আরম্ভ করলে জাঙ্কুক কুকুরটার মাথায় হাত রেখে বলল, এর দিব্যি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তে অবাক চোখে জাঙ্কুকের চোখের দিকে তাকালো। জাঙ্কুকের দু চোখ বেয়ে তখন জলের ফোঁটা ঝরছে। কেউ কাউকে মন থেকে না চেয়ে বসলে কাঁদে না। কান্নার একটা বিশেষ অর্থ হয়, যা সবাই বোঝেও না। জাঙ্কুকের কান্না তেকে স্পর্শ করলেও তে তার ভালোবাসার কাছে নিজেকে ধরা দিল না। সে কুকুরটাকে একটু আদর করে জাঙ্কুকের রুমের সামনে থেকে বিদায় নিল। যাওয়ার বেলা শুধু সে একবার জাঙ্কুককে বলল, কান্না দিয়ে সবকিছু জেতা যায় না। তের সাথে কোনো রকম ভাবে যোগাযোগ করার উপায় ছিল না জাঙ্কুকের। তের বাড়িটা সে জানে, কিন্তু সোজা বাড়িতে চলে যাওয়া ঠিক দেখায় না। অথচ তেকে দেখবার জন্য সে অস্থির হয়ে উঠেছিল। তাই ফোন থেকে তার অফিসের ঠিকানা খুঁজে পরদিন সেখানে গিয়ে হাজির। গিয়ে জানতে পারলো সে ডেলিভারির জন্য বেরিয়ে গেছে। কোথায় গেছে সে? আমায় একটু জানান প্লিজ। এই কথাটা কানে এসেছিল তের সেই কলিগের, যার সাথে অফিসে তের ভাব। সে কথাটা শুনে এগিয়ে এলো। তারপর জাঙ্কুককে বলল, আপনি আমার সাথে এদিকে একটু আসুন। জাঙ্কুক আর সে পাশে একটা নিরিবিলি জায়গায় গিয়ে দাঁড়ালো। আপনি কি জাঙ্কুক? হ্যাঁ। কেন এসেছেন এখানে? তের সাথে একবার কথা বলতে। কি কথা থাকতে পারে ওর সাথে আপনার? সে অনেক কথা আছে, আমায় একবার বলে দিন ও কোথায়। দেখুন, ওর থেকে আপনার দূরে থাকাই ভালো। কেন? কি ভুল করেছি আমি? সেটা নিশ্চয়ই আপনি ভালো করেই জানেন। ভালোবাসেন তো ওকে, তাহলে কেন ক্ষতি করছেন? আমি কেন ওর ক্ষতি করতে যাব? কিছু মনে করবেন না, একজন নেশায় বুধ হয়ে থাকা মানুষ, তার উপর শুনেছি প্রায় রাতে আপনি। ওর যে কিভাবে আপনার মনে ধরেছিল জানি না। আমি হলেও তো, মেয়েটা না খুব সরল। ওর সাথে এমন করবেন না প্লিজ, অনুরোধ করছি। আমি জানি আমি খারাপ, কিন্তু বিশ্বাস করুন ও একদিনেই আমাকে ভালো থাকতে শিখিয়েছিল। ওর সাথে একটা দিন কাটিয়ে আমি বুঝেছিলাম আমি নিজেকে কতখানি বদলে ফেলতে চেয়েছি। বদলে ফেলার নমুনাটা কি ওটাই ছিল? ও
ও কতখানি আশা নিয়ে আপনার কাছে সেদিন গিয়েছিল জানেন? আপনাকে জানিয়েও হয়তো দিত আপনার প্রতি ওরও একটা দুর্বলতা কাজ করছে। আর আপনি কি না? আমি মানে প্লিজ আমাকে ওকে মানাতেই হবে। বলুন না ও এখন কোথায়? জানি না ব্যক্তিগতভাবে আপনি কেমন, তবে আপনার চোখের আকুতি বলছে আপনি ওকে মন থেকে চেয়েছেন। যাই হোক, এখনো ডিউটিতে আছে, 6টায় ছুটি, সেই সময় ও বাড়িতে ফিরবে। দেখুন পারেন কিনা। ওর মনের অবস্থা এখন অনেকটা খারাপ, ওর মনে জায়গা করতে পারবেন কি জানি না। নমস্কার। জাঙ্কুক নিজের বাড়ি ফিরে এলো। দুপুরে তের চিন্তায় তার খাবারেও অরুচি হলো। 6টা বাজবার অপেক্ষা করেছিল। ঘড়িতে 6টা বাজার আগেই সে ওই রাস্তার বাইকটা নিয়ে অপেক্ষা করতে লাগলো। এতটাই সে তের চিন্তায় পাগল হয়ে পড়েছিল যে যাওয়ার সময় রুম লক করে যেতে ভুলে গেল। 6টা 10 তখন ঘড়িতে। তেকে স্কুটিতে দেখতে পেল জাঙ্কুক। সেও বাইক নিয়ে ঠিক তার পাশটাই এলো। তে তাকে দেখেও না দেখার মতো করে চলে যেতে লাগলো। এই তে, প্লিজ একবার দাঁড়াবে। তে দাঁড়ালো না। জাঙ্কুক বারবার একই কথা বলেও তে দাঁড়ালো না। তখন জাঙ্কুক তার বাইকটা নিয়ে সোজা তের স্কুটির সামনে এসে দাঁড়ালো। রাস্তা ছাড়ুন। না, তুমি আগে আমার কথা শুনবে। আপনার কোনো কথা শোনার মতো সময় বা ইচ্ছা কোনোটাই আমার নেই। প্লিজ তে, বলেই বাইক থেকে নেমে তের পায়ের কাছে ছুটে এলো। আরে কি করছেন? আপনার কি সত্যি মাথার সমস্যা আছে নাকি? যখন তখন নেশা করেন, আবার যখন তখন এভাবে পাও ধরতে আসেন। আপনাকে বিশ্বাস হয় না আমার। তে জাঙ্কুককে ওখানে ফেলে রেখে স্কুটি ছাড়লো। জাঙ্কুক আবার তার পিছু নিল। বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া আর কিচ্ছু ভাবতে পারছি না এখন। যান তবে ডাক্তার দেখান। এই আপনার মনের রোগ, আপনি একমাত্র সারাতে পারেন তেইহুং। আমি ডাক্তার না, খুব সামান্য একজন ফুড ডেলিভারি গার্ল। বাড়ির কাছে এসে গিয়েছিল তে। জাঙ্কুকের আর তাকে বাধা দেওয়ার উপায় নেই। সে শুধু একটু জোর গলায় একবার বলল, আজ সারাদিন আমি কিচ্ছু খাইনি তে। তে সে কথা শুনেও না শোনার মতো করে ঘরের ভেতরে চলে গেল। আর বাইরে বেরোলো না। জাঙ্কুক অপেক্ষা করতে করতে ফ্ল্যাটে ফিরে এলো। আর ফিরে এসে যেটা দেখলো তাতে তার বুক কেঁপে উঠলো। কুকুরটা ফ্ল্যাটে নেই। কোথায় গেল সে? জাঙ্কুক তার একটা নাম রেখেছিল মিটো। সেই নামটা ধরেই ডাকতে লাগলো। মিটো, এই মিটো, কোথায় গেলি? অন্য সময় হলে মিটো জাঙ্কুককে দেখলেই এসে গায়ে উঠে পড়ে। ওইটুকু সময়ই জাঙ্কুক মিটোর খুব কাছের হয়ে উঠেছিল। সে রুম থেকে বেরিয়ে গেল। বাইরে দরজায় ছোটকে জিজ্ঞেস করলো, কিন্তু সেও কিছুই বলতে পারলো না, কারণ সে সবেই ডিউটি জয়েন করেছে সেদিন। সে মিটোকে খুঁজতে বেরিয়ে গেল। ওদিকে তের মন ভালো নেই। তার অন্তরে জাঙ্কুকের জন্য যে কিছুই নেই তা নয়, কিন্তু তাকে যে বিশ্বাস করতে ভয় হয় তার। দোটানার মাঝে পড়ে তার যেন দম বন্ধ হয়ে আসলো। ওই শেষ কথাটা কানে বাজতে লাগলো তার, আমি সারাদিন কিছু খাইনি তে। সে কি সত্যি না খেয়ে আছে, নাকি? থাকতে পারলো না। তার মনেও যে কতখানি জায়গা তৈরি হয়েছে গোপনে, তা তার পরবর্তী কাণ্ডটা দেখলেই বোঝা যাবে। তে বাড়িতে রান্না করা খাবার যা ছিল সব সাথে নিয়ে বেরিয়ে পড়লো জাঙ্কুকের ফ্ল্যাটের উদ্দেশ্যে। কারণ সে এটা বুঝেছিল, জাঙ্কুক আর যাই হোক না কেন সে মিথ্যুক হতে পারে না। কেননা সে তার চরিত্রের খারাপ দিকগুলোর কোনো কথাই গোপন করেনি তের কাছে। জাঙ্কুকের ফ্ল্যাটে এসে সে দরজায় কলিং বেল বাজালো। দরজা না খোলায় সে জাঙ্কুক বলে কয়েকবার ডাকও দিল, তবু সাড়া দিল না। একজন সিঁড়ি দিয়ে সেই সময় উঠছিল তখন। সে মেয়েটাকে জাঙ্কুক বলে ডাকতে দেখে বলল, জাঙ্কুক তো কোথায় বেরিয়ে গেল তাড়াহুড়ো করে দেখলাম। কোথায় গেল কিছু জানেন? কখন কি করে তার ঠিক আছে নাকি? কিছুক্ষণ আগে তো পুলিশ এসেছিল ওর ফ্ল্যাটে। পুলিশের কথা শুনে তের যেন মাথা ঘুরে গেল। কি করেছে জাঙ্কুক? তে ফিঙ্গার ক্রসিং করে ঈশ্বরের নাম করতে লাগলো। তে এতদিন জাঙ্কুককে ভয় পেয়েছে, আর জাঙ্কুকের জন্য ভয় পাচ্ছে। কাউকে মন না দিলে, মন থেকে না চাইলে কারোর জন্য এতটা ভয় হয় না। তে স্কুটি নিয়ে বেরিয়ে পড়লো জাঙ্কুক আর মিটোকে খুঁজতে। কোথায় যাবে সে, কিভাবে দেখা পাবে তাদের, সেসব কিছু জানে না, কিন্তু খুঁজে পেতে হবে ওদের। পুলিশ স্টেশনে গেল। থানার বাইরে প্রচুর লোকজনের ভিড়। সবাই বলা বলি করছে, জানিস ওই কুকুরটাকে পুলিশ উদ্ধার করেছে, যে মনীষা হত্যা মামলার প্রধান সাসপেক্ট। পুলিশ নাকি তাকে এখানে নিয়ে আসছে। আর যে ছেলেটার রুম থেকে ওকে উদ্ধার করা হয়েছে সেই ছেলেটা মিসিং। মনীষার সাথে ছেলেটার একটা লিঙ্ক ছিল বলে পুলিশ সন্দেহ করছে। ঠিক এমন সময় পুলিশের একটা ভ্যান মিটোকে নিয়ে হাজির হলো। সাংবাদিকরা দৌড়াদৌড়ি ফেলে দিল পুলিশের মুখ থেকে খবর বের করতে। ওটাই আজকের ব্রেকিং নিউজ। কিছুক্ষণের মধ্যেই নাকি আসামিকে জেলা কোর্টে দাখিল করা হবে। আপনি এই কুকুরটাকে দেখেছেন? রাস্তার ধারে একটা চায়ের দোকানে প্রশ্নটা করলো জাঙ্কুক। এই নিয়ে এই একই প্রশ্ন 10-12টা জায়গায় করেছে, কিন্তু কেউ মিটোর সন্ধান দিতে পারেনি। অসহায় লাগছে নিজেকে তার। আর কত খুঁজবে, কোথায় কোথায় খুঁজবে তাকে, সে তো জানে না। পুলিশে মিটোকে সাথে করে নিয়ে গেছে। দারোয়ান ছোট্টু সে কথা তাকে বলার চেষ্টা করেছিল, কিন্তু সে শোনেনি।
নিরাশায় ছেড়ে যাওয়া দু চোখে তার শুধু মিটোর মুখ ভেসে উঠছিল। একটা সিগারেট জ্বালালো, জ্বালিয়ে সে রাস্তার দিকে শূন্য চোখে তাকিয়েই রইল। যদি মিটোকে কোনোভাবে দেখতে পাই। আচমকাই তের কণ্ঠস্বর তার কানে ভেসে এলো, জাঙ্কুক, জাঙ্কুক। জাঙ্কুক ফিরে তাকালো সেদিকে। তাকে দেখা মাত্র তার মনে কিছুটা সাহসের সঞ্চার হলো। একমাত্র তেকেই তার কাছের মানুষ মনে হয়। সে সিগারেটটা ফেলে রাস্তার দিকে দৌড়ে গেল। তের চোখে মুখেও বিভীষিকার ছায়া। তুমি এখানে কিভাবে? জানো তো মিটোকে না খুঁজে পাচ্ছি না। আমি তো তোমার ফ্ল্যাটে গেলাম, গিয়ে জানলাম কিসব পুলিশ টুলিশ এসেছিল। পুলিশ? তের মুখে পুলিশ কথাটা শুনে সে যেন আকাশ থেকে পড়লো। হ্যাঁ, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। বলেই তে যেন বৃষ্টির মতো জাঙ্কুকের শরীরে ঢলে পড়লো। জড়িয়ে ধরলো সে তাকে। হৃৎপিণ্ডের কাঁটা যেন টিক টিক করে শব্দ করছে জাঙ্কুকের। তে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি জাঙ্কুক, আমাকে ছেড়ে যেও না কখনো। কিন্তু আমি, তুমি যাই হও, আমার আর জানার প্রয়োজন নেই, আমাকে ছেড়ে যেও না। জাঙ্কুক জানতো না তের মনেও তার জন্য এতখানি জায়গা তৈরি হয়েছিল বলে। সে শক্ত করে তেকে বুকে চেপে ধরে বলল, কোথাও যাচ্ছি না আমি, কথা দিলাম এখন থেকে কেবল তুমি থাকবে আমার জীবনে, শুধু তুমি। দুজন দুজনের দিকে তাকালো। দুজনের চোখেই জল, কেউ কারো দিক থেকে দৃষ্টি ফেরাতে পারছে না। তাদের অন্তর তখন হারিয়ে গেছে কোনো এক অচেনা অজানায়। আর তাই হয়তো পুলিশের ভ্যানটা যে কখন তাদের সামনে পৌঁছেছে তা তারা টেরও পায়নি। যখন দুজনকে দুজনের থেকে আলাদা করে জাঙ্কুকে পুলিশ টেনে নিয়ে যেতে উদ্যত হলো, তখন তে জাঙ্কুকে যেন আঁকড়ে ধরে থাকতে চাইলো, যেন তার বুক থেকে কেউ হৃৎপিণ্ডটা বের করে নিয়ে যাচ্ছে মনে হলো তার। সেসব কেন হলো তার কিছুই তারা বুঝতে পারলো না। শুধু ভ্যানে যাওয়ার সময় জাঙ্কুক চিৎকার করে বলে উঠলো, আমি কোনো অন্যায় করিনি তে, আমাদের ভালোবাসার দিব্যি। তে স্কুটি নিয়ে পুলিশ ভ্যানের পিছু নিল। পুলিশের ভ্যান সোজা জেলা কোর্টের দরজায় গিয়ে থামলো। সেখানের পরিবেশ তখন উত্তাল। কোর্টের ভেতর জাঙ্কুককে নিয়ে যাওয়া হলো। তে কোনোভাবে ভেতরে প্রবেশ করতে পারলো না। মনীষা হত্যা মামলার শুনানির পূর্বে জাঙ্কুক মিটোকে দেখতে পেল এক পুলিশ কনস্টেবলের হাতে চেন বাঁধা অবস্থায়। মিটো তাকে দেখে লাফাতে শুরু করলো একবার তার কাছে আসার জন্য, কিন্তু তা সম্ভব হলো না। জাঙ্কুককে কাঠগড়ায় তোলা হলো। মিটোকে দেখিয়ে প্রশ্ন করা হলো, এই কুকুরটি আপনার কাছে ছিল? হ্যাঁ, ও আমার সন্তানের মতো। তা কিভাবে ওকে আপনি পেলেন? জাঙ্কুক মিটোকে পাওয়ার ঘটনাটা বিস্তারিত জানাতে এক উকিল গলা চড়িয়ে বললেন, মিথ্যে বলছেন আপনি। হ্যাঁ, আমি সত্যি বলছি, কিন্তু আমাকে আর মিটোকে কেন এখানে আনা হয়েছে? এমন করছেন যেন কিছুই জানেন না। এবার সেই উকিলটা মনীষার ছবি জাঙ্কুককে দেখালো। দেখিয়ে প্রশ্ন করলো, আপনি এটাকে চেনেন তো? জাঙ্কুক মনীষাকে চেনে, কিন্তু তার ছবি তাকে দেখানোর কারণটা জানতে চাইলে উকিলটি বলে, কিভাবে চেনেন? কি সম্পর্ক ছিল এনার সাথে আপনার? জাঙ্কুক এই প্রশ্নের উত্তর দিতে লজ্জা বোধ করলো। কি বলবে সে এখন? সে কি বলবে? মনীষার সাথে একটা রাত। কি হলো, জবাব দিন। এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। কি করে পারবেন? ওনাকে নৃশংসভাবে খুন করেছেন তো। খুন? আমি? কখনোই না। মনীষার সাথে আমার এক রাতের আলাপ, আমি সেভাবে কিছুই জানি না ওর সম্পর্কে। একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছেন আদালতে দাঁড়িয়ে। দাঁড়ান, এক্ষুনি আমি প্রমাণ করে দিচ্ছি আপনি খুন করেছিলেন কিনা। বলেই মিটোকে কাঠগড়ায় তোলা হলো। তাকে দেখাতে বলা হলো যে সে কাউকে মনীষাকে খুন করতে দেখেছে কিনা, কারণ মনীষার পোষ্য ছিল মিটো, আর সে হয়তো মনীষাকে খুন হতে দেখেছিল। মানুষ কুকুরের ভাষা না বুঝলেও কুকুরটা বোঝে। উকিলের প্রশ্নে সে ওই আদালতের মধ্যেই বসে থাকা এক খুনের সাসপেক্ট শুভর দিকে দৌড়ে গেল। লোকটা আর কেউ না, শহরের নামী ব্যবসায়ী। লোকে যাকে শুভ বস নামে চেনে। শুভ বুঝলো তার বিপদ। সে আদালত থেকে পুলিশের সতর্কতা ভেঙে বেরিয়ে যেতেই চাইলো। জাঙ্কুক মিটো বলে চেঁচিয়ে উঠলো। শুভ দরজা থেকে বেরোলেও সে বুঝলো যে সে পালিয়ে বাঁচতে পারবে না। দরজার বাইরেই একটা মেয়ে, সে আর কেউ না, তে। তার গলা টিপে ধরে হুমকি দিতে লাগলো, কেউ তাকে ধরতে এলে মেয়েটাকে সে শেষ করে দেবে। মিটো তেকে দেখে চিনতে পারলো, তেকে যে সে মায়ের মতো ভালোবাসে। সোজা ঝাঁপিয়ে পড়লো সে শুভর গায়ে। তারপর সেদিন যেভাবে গাড়িতে করে মিটোকে সে আঘাত করেছিল, জখম করেছিল, ঠিক সেইভাবেই তাকে কামড়ে প্রায় রক্তাক্ত করে দিল। ততক্ষণে আদালতের ভেতর থেকে সবাই বাইরে বেরিয়ে এসেছে। জাঙ্কুককে দেখে ভিতরতে ছুটে এসে তাকে জড়িয়ে ধরলো, আর কাঁদতে কাঁদতে মিটোর দিকে আঙুল বাড়িয়ে দেখিয়ে বলল, ও তোমার ভালোবাসাকে বাঁচিয়ে দিয়েছে জাঙ্কুক, কিচ্ছু হবে না তোমারতে, শান্ত হও। অবশেষে কোর্টের কেস মিটলো। শুভ আক্রান্ত হয়ে পড়েছে, তাই সেদিন তার বিরুদ্ধে আর কোনো সাজা ঘোষণা হলো না। জাঙ্কুককে রেহাই দিয়ে উকিল সাহেব জানালেন, মিটোকে কিন্তু নিয়ে আসতে হবে আগামী শুনানিতে, আর তার দায়িত্ব সম্পূর্ণ আপনার।
জাঙ্কুক আর তে দুজনেই মিটোকে আদর করতে করতে বলল, ও আমাদের সন্তান, ও সব দায়িত্ব আমাদের। কোর্ট থেকে বেরিয়ে তেকে জাঙ্কুক নিজে থেকে একবার জড়িয়ে ধরলো। তে তার বুকে প্রশান্তির নিঃশ্বাস ফেলে বলল, ভয় পেয়েছিলাম আমি, এখন এখন আর লাগছে না। আমার কিন্তু লাগছে। কি? খিদে, বলেই হাসলো জাঙ্কুক। তেরো অনেকক্ষণ পর ঠোঁটে হাসি ফিরল। খাবার সঙ্গেই আছে। সেখানেই আদালতের বাইরের সিঁড়িতে তারা খেতে বসলো একসাথে, যেভাবে একটা সংসারে সবাই খায়। তে নিজ হাতে জাঙ্কুককে আর মিটোকে খাইয়ে দিতে লাগলো। জাঙ্কুক তের মুখে একটু খাবার তুলে দিয়ে বলল, আমার একার সংসারে কবে আসছো? এখনো একা মনে হয় নিজেকে? না, তুমি অনেক ভালো মেয়ে। কিন্তু তুমি অতটাও ভালো ছেলে না। লজ্জায় জাঙ্কুকের মাথা নিচু হলো। তে তার মাথা তুলে বলল, ওটা অন্যের কাছে, আমার কাছে তুমি একটা ভালো মনের মানুষ, ব্যাস এতটুকুই। জাঙ্কুক তের হাতটা চেপে ধরলো গভীর আবেগে। পাশে মিটো ছিল। সেই দৃশ্য দেখে সে খুশিতে সামনের দুটো পা তুলে ফ্যাল ফ্যাল করে তাদের দিকে চেয়ে রইল।